লেখিকা কৃতি মুখার্জির খোলা চিঠি। লেখিকা দিদির ফেসবুকে একটা পেজ আছে, মন কেমনের আঙিনায়। আপনারা পেজটিকে ফলো করে দেবেন। দিদি সেখানে আরও সুন্দর সুন্দর গল্প লেখেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমি সোনালি। পুরন্দপুর জিটি রোডের ডান দিকে যে রাস্তাটা নেমে গেছে সেখান থেকে একটু এগিয়ে সুভাষ কলোনিতে থাকি। আমার মা নেই, বাবা একটা ঠিকাদারি সংস্থায় কাজ করে। মাসের শেষে যা রোজগার করে তার কিছুটা সংসার চালাতে আমার হাতে দেয়, আর বাকিটা মদ জুয়া সাট্টা খেলে উড়িয়ে দেয়। মা যতদিন বেঁচে ছিল অনেক বোঝানোর চেষ্টা করত, কিন্তু বাপ কোনো কথাই শুনত না। তারপর একসময় মায়ের ক্যান্সার ধরা পড়ল, জমা পুঁজি যা ছিল সব গেল। তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল রিন্টু। ও আমার ছোটবেলার বন্ধু ও প্রেমিক। রিন্টু ভাড়া গাড়ি চালায়, বাড়িতে বাবা মা আছে। আর গত বছর বড়বাজারের সোনার দোকানে কাজ করে এমন একটা ভালো ছেলে দেখে বোনের বিয়ে দিয়েছে। আমিও গিয়েছিলাম বিয়েতে। পুজোয় কেনা সিনথেটিকের শাড়ি আর বৈশাখী মেলায় রিন্টুর কিনে দেওয়া গয়না পরে। আমাদের কলোনির ঠিক উল্টো দিকে আমাদের থেকে তুলনামূলকভাবে অবস্থাপন্ন একটা পরিবার এসেছে। বাড়ির কর্তার নাম পরিমল ব্যানার্জি। রিন্টু এই কলোনিতে একাই গাড়ি চালাতে জানে। তার চেয়েও বড় কথা, পাড়ার সব বিপদ আপদে পাশে দাঁড়ায়। তেমনই দাঁড়িয়েছিল পরিমল বাবুদের পাশে। আসলে পরিমল বাবুর যখন হার্ট অ্যাটাক হয় তখন ওনার 2 ছেলে আর বড় নাতি শহরের বাইরে। বাড়িতে ছিল 2 ছেলের বউ আর ছোট নাতি। ছোট নাতি মোহনী সাহায্যের জন্য রিন্টুকে ডেকে নিয়ে যায় প্রথম। তারপর কর্তাকে বড় নার্সিংহোমে ভর্তি করানো হলো। তিনি এ যাত্রায় বেঁচে ফিরলেন। সেই থেকে রিন্টুর সাথে মোহনের বেশ বন্ধুত্ব হয়ে গেল, যাকে বলে একেবারে গলায় গলায় ভাব। কর্তাকে সব সময়ের দেখাশোনার জন্য ব্যানার্জিদের একটা মেয়ের দরকার ছিল। মোহনের মুখে রিন্টু কথা শুনে আমাকে না জানিয়ে আমার কথা ওদেরকে বলে দিল। ওরা তো এক বাক্যে রাজি হয়ে গেল, কিন্তু আমি হলাম না। রিন্টুর সাথে ঝগড়া হলো, 2 দিন কথা বন্ধ থাকলো। তারপর রিন্টুর মা এসে আমাকে অনেক করে বোঝালো, বলল সংসারে 2 টাকা বেশি এলে আমাদেরই ভালো। তাছাড়া বাবারও বয়স হচ্ছে, আমি আর না করতে পারলাম না। আসলে সকালে রাধা বাড়া, দুপুরে ঘুম, আর বিকেলে যেদিন যেদিন রিন্টু ফাঁকা থাকতো সেদিন ওর সাথে ঘুরতে যাওয়াই আমার রুটিন হয়ে গিয়েছিল। ওসব কাজকর্ম করতে আমার আর ইচ্ছে করতো না, কিন্তু কি করব, এবার আর কোনো অজুহাতই ধোপে টিকল না, যেতেই হলো। প্রথম দিন রিন্টুই আমাকে নিয়ে গেল ওদের বাড়িতে। খুব বড় না হলেও মোটামুটি বাড়িটা ভালোই। ফ্রিজ, টিভি, কাপড় কাচার মেশিন আছে। কাজ বলতে সময়ের ওষুধ সময়ে খাওয়ানো আর পাশে বসে কর্তার খেয়াল রাখা। আমি 10 অবধি পড়েছি, তাই মাঝে মধ্যে দুপুরবেলায় গল্পের বই থেকে 2-1টা গল্পও পড়ে শোনাতাম। দুপুরের খাবারটা কাকিমারাই দিতেন। আমি গরিবের মেয়ে, আলু সেদ্ধ ভাত খেয়ে মানুষ। তার জায়গায় আলু পোস্ত, মাংস, এমনকি মাঝে মধ্যে পোলাও বিরিয়ানিও জুটে যেত। মোহনের সাথে প্রায়ই চোখাচোখি হতো, কিন্তু ওই পর্যন্তই, কথা আমি বলিনি কোনো দিন। দিনগুলো বেশ ভালোই কাটছিল। সপ্তাহে 6টা দিন দেরি করে বাড়ি ফিরলেও রবিবার আমাকে বড় গিন্নি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতেন। আমি আর রিন্টু সেদিন লেকের ধারে ঘুরতে যেতাম। ফুচকা আলু কাবলি খেতাম, কিন্তু সুখ বেশি দিন সইল না। আমার বাবার মনে হঠাৎই সাধ জাগল, মোহনের সাথে আমার বিয়ে দেবে। যদিও এই সাধের কথা আমি ঘুণাক্ষরেও টের পাইনি, আর যখন টের পেলাম তখন জল অনেক দূর গড়িয়েছে। এমনিতে দেখতে গেলে মোহনের পরিবারের আমাকে না মেনে নেওয়ারই কথা, কিন্তু বাবা কি জাদু করলো জানি না, ছেলে শুদ্ধ গোটা পরিবার এক বাক্যে আমাকে বউ করতে রাজি হয়ে গেল। হয়তো কর্তামশাইয়ের যত্ন সহকারে দেখভাল করতাম, তাই ওরা প্রসন্ন হয়েছিল। তবে ওরা যতই রাজি হোক, আমি এই বিয়ে কিছুতেই মানতে পারছিলাম না, কারণ রিন্টুকে আমি ভালোবাসি। সবটা জানার পর আমি রিন্টুর সাথে দেখা করতে গিয়েছিলাম। হাত দুটো ধরে অনেক অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে মোহনকে সব সত্যিটা জানাতে। আমার বিশ্বাস ছিল বন্ধু যদি বলে তাহলে মোহন পরিস্থিতিটা বুঝবে, কিন্তু রিন্টু নিজেই রাজি হলো না। বলল বন্ধুর মন ও ভাঙতে পারবে না। আমি আর কিছু বলতে পারিনি। চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরে এসেছিলাম। এরপর
আমার আর মোহনের বিয়েটা বেশ ধুমধাম করেই হয়ে গেল। মোহনের বন্ধু হিসেবে ও বাড়ির লোক রিন্টুকে খুব ভরসা করে, তাই ক্যাটারিং থেকে বিয়ের যাবতীয় দায়িত্ব ওকেই দিয়েছিল। রিন্টুও হাসি মুখে সবটা করেছিল, কাউকে কিছু বুঝতে দেয়নি। ফুলশয্যা রাতে মোহন কাছে আসতে চাইলেও আমি বাধা দিয়েছিলাম। রিন্টুকে ভালোবাসার পর আমার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব নয়, তাই কোনোদিনই আমি মোহনকে কাছে আসতে দিতাম না। কখনো শরীর খারাপ, কখনো বা আরও কিছু বাহানায় দূরে সরিয়ে দিতাম। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। কর্তামশাইয়ের এর মধ্যে আবার অ্যাটাক হয়েছিল, তবে এ যাত্রায় ওনাকে আর ফেরানো যায়নি। 3 দিন হাসপাতালের বেডে যুদ্ধ করে উনি পরলোক গমন করেছেন। বাবাকে পিসির কাছে রেখে এসেছি। এখানে দেখার লোক নেই। আমার এক চালার বাপের বাড়ির চাবি এখন আমার কাছেই থাকে। আর রিন্টু স্কুল ভ্যান চালানোর কাজ নিয়েছে, রাস্তায় মাঝে মধ্যে দেখতে পাই। বিয়ের পর মোহন একটু আধটু মদ ধরেছে। অবশ্য ধরেছে না আগে থেকে নেশা করতো তা ঠিক জানি না, তবে ইদানিং মদ খাওয়াটা বেশ বেড়েছে। আমি আজকাল ওর মধ্যে বাবার প্রতিচ্ছবি দেখতে পাই। সামনে বৈশাখ মাস, আমার পিস্তুত ননদের বিয়ে, বাড়ি শুদ্ধ সকলের নেমন্তন্ন, কিন্তু কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না। তাই দুপুরে খেতে বসে একদিন জেঠি শাশুড়িমাকে বললাম বিয়েতে যাব না। আমার শ্বশুর বাড়িতে এই মানুষটি একেবারে মাটির মানুষ, শরীর খারাপ বলতেই উনিও থেকে যাবেন বললেন, কিন্তু আমার শাশুড়িমা আমি যাব না শুনে এমনিতেই রাগে গজগজ করছেন। তার ওপর যদি শোনেন ওনার বড় যাও যাচ্ছে না আমার জন্য, তাহলে তো আর রক্ষে রাখবেন না। অতএব অনেক বুঝিয়ে সুঝিয়ে ওনাকে রাজি করালাম, কিন্তু বাড়ির বউ তো আর একা থাকতে পারে না, তাই ঠিক হলো মোহন থাকবে। গতকাল রাতেই সবাই বিয়েতে চলে গেছে, বাড়ি ফাঁকা। আজ দুপুর থেকে মেঘ করেছে, আকাশটা পুরো গুম হয়ে রয়েছে। মুষলধারে বৃষ্টি নামলো। মোহন কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছে আসতে দেরি হবে। এরই মধ্যে দপ করে লোডশেডিং হয়ে গেল। এই একতলা পাকা বাড়িতে আমার একা থাকতে কেমন যেন লাগছিল। তালা চাবি দিয়ে বাপের বাড়িতে চলে এলাম। রাস্তাঘাট আজ একটু বেশি ফাঁকা ফাঁকা, তবু পাশের বাড়ির লতা কাকিমা আর রিন্টুর মায়ের সাথে এক ঝলক দেখা হয়ে গেল। মোহনের কাছে সবসময় ডুপ্লিকেট একটা চাবি থাকে, কাজেই অসুবিধে হবার কথা নয়। তাছাড়া আসবে মদে টই টুম্বুর হয়ে, কোনো জ্ঞানই তো থাকে না, এসেই শুয়ে পড়বে। কিন্তু ভিজে জামা কাপড়ে শুয়ে পড়লে যদি জ্বর হয়, তাহলে তো আবার এক নতুন অশান্তি। চলে যাব না থেকে যাব এই নিয়ে ভারী চিন্তায় পড়লাম। শেষে আর ফিরে যেতে ইচ্ছে করলো না। বাড়িতে যা অল্প চাল ডাল ছিল তাই ফুটিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো একেবারে সকালে। বিছানায় শুয়ে শুয়ে বাইরের দিকে তাকালাম। বৃষ্টিটা ধরে এসেছে, কিন্তু আকাশ এখনো মেঘলা। ওই বাড়িতে ফেরার একদম ইচ্ছে নেই, কিন্তু মোহন ফিরেছে কিনা সেটা দেখতে একটিবার যেতেই হবে। চটিটা পরে বেরিয়ে পড়লাম। শ্বশুর বাড়ির দরজার সামনে পৌঁছে গিয়ে দেখি দরজাটা খোলা। ভেতরে ঢুকতেই চোখে পড়ল বেশ কিছু জিনিস এদিক ওদিক ছড়ানো ছেটানো, যেন দুটো মানুষের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। ভীষণ ভয় পেয়ে গেলাম। ডাকাতি হয়েছে নাকি? মোহনই বা কোথায়? কোনো রকমে নিজেকে সামলে বেডরুমের দিকে পা বাড়ালাম। সেখানে পৌঁছে দেখি বীভৎস কাণ্ড। খাটের উপর গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে মোহন। চারিদিকে মদের বোতলের কাঁচ ভেঙে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর থাকতে পারলাম না, চিৎকার করে বেরিয়ে এসে লোক জড়ো করলাম। পুলিশ এলো, শ্বশুরবাড়ির লোকজনকে খবর দেওয়া হলো। রিন্টু ভাড়া গাড়িতে একটা পরিবারকে নিয়ে তারাপীঠ গিয়েছিল, খবর পেয়ে ফিরল। এরকম একটা ঘটনায় সবাই বাড়ির লোক, পুলিশ সবাই আমাকে জিজ্ঞেস করছে কি করে হলো, কখন হলো, কিন্তু আমি কি করে জানবো? আমি তো সন্ধেতেই বাপের বাড়ি চলে গিয়েছিলাম। তদন্ত শুরু হলো। মোহনের বন্ধু বান্ধবদের আটক করা হলো, কিন্তু সবার মুখে কুলুপাটা। অন্যদিকে রিন্টু তো ছিলই না, তবু তদন্তের জন্য যাদেরকে নিয়ে তারাপীঠ গিয়েছিল তাদের সাথেও পুলিশ কথা বলল, কিন্তু কোনো অসঙ্গতি পাওয়া গেল না। রিন্টু সত্যি ওদের সাথে ছিল। এরপর পুলিশ আমার কাছে এলো। বললাম ফাঁকা বাড়িতে ভয় লাগছিল বলে বাপের বাড়িতে চলে গেছিলাম। রিন্টুর মা লতা কাকিমাও জানালো তারা আমাকে বাড়িতে ঢুকতে দেখেছে। বডি পোস্টমর্টেমের সময় মোহনের পকেট থেকে বিনয়ের মোবাইলটা পাওয়া গেল। অবশেষে পুলিশ বিনয়কে আটক করলে বিনয় জানালো গতকাল রাতে জুয়ার ঠেকে বিনয় আর মোহন একে অপরের সাথে বাজি ধরেছিল। তারপর একসময় বিনয় বাজি হেরে যাওয়ায় ওদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিনয় রেগে গিয়ে মোহনের ফোনটা আছড়ে ভেঙে ফেলে
এবং তখনই মোহন ও বিনয়ের ফোনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কাজেই খুব সম্ভবত এরপর বিনয় ফোন ফেরত পাওয়ার আশায় মোহনের পিছু ধাওয়া করে এবং বাড়িতে ঢুকে পড়ে। শুরু হয় আরেক প্রস্থ হাতাহাতি এবং সবশেষে মদের বোতল ভেঙে যে কাচ চারিদিকে পড়েছিল তা দিয়েই মোহনকে খুন করে। কিন্তু বিনয় খুনের কথা কোনোভাবেই স্বীকার করতে রাজি নয়। তাই পুলিশ মোহনের জুয়ার ঠেকের আরও কয়েকজনের সাক্ষ্য নিল এবং জানতে পারল যে ইদানিং ভাগ বাটোয়ারা নিয়ে মোহন বিনয়ের মারপিট লেগেই ছিল। তাছাড়া মোহনের ডেড বডির কাছে এবং বাড়িতে আর কোনো দ্বিতীয় প্রমাণ পাওয়া যায়নি। অতএব পুলিশ বিনয়কেই অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত করে কোর্টে চালান করল। আদালত বিনয়কে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। মোহন চলে গেছে বেশ কয়েক মাস হলো। শাশুড়ি মায়ের প্রবল আপত্তি সত্ত্বেও আমি শ্বশুর বাড়িতেই আছি। অবশ্য এর পেছনে আমার শ্বশুর, জ্যাঠা শ্বশুর আর জেঠি শাশুড়ির অবদান কিছু কম নয়। এই 3 জন মানুষই একমাত্র মনে করেন ওনাদের মতো আমার জীবনেরও চরম ক্ষতি হয়েছে এবং যা হয়েছে তার জন্য আমি কোনোভাবেই দায়ী নই। জেঠিমা যেমন আমাকে সাদা থান পরতে দেন না, তেমনি একাদশী পালন করতেও দেন না। দুপুরবেলা সবার খাওয়া শেষে আমাকে নিয়ে খেতে বসেন। নিজের পাত থেকে মাছের পেটি, ডিম সেদ্ধ তুলে দেন। মানা করলে বলেন, এ শুধু আমিষ নয় বৌমা, এ হলো প্রোটিন। এত কম বয়স থেকে এসব ছেড়ে দিলে পরে অসুবিধায় পড়বে যে। আমি বার কয়েক মানা করেছি, তবে এখন আর করি না। রিন্টু এ বাড়িতে মাঝে মধ্যে আসে। এতগুলো বয়স্ক মানুষ আর একটি তরুণী বিধবা আছে, তাই হয়তো মাঝে মধ্যে সব ঠিকঠাক আছে কিনা, কারোর কিছু লাগবে কিনা খোঁজ নিতে আসে। জেঠিমা মানুষটিকে আমার বেশ অন্যরকম লাগে। তাই কথায় কথায় আমি ওনাকে একদিন আমার পূর্ব ভালোবাসার কথা জানালাম। এও বললাম যে এই বিয়েতে আমার মত ছিল না, কিন্তু রিন্টু যখন নিজেই কাউকে কিছু জানাতে চাইল না, তখন আমি চুপ করে সবটা মেনে নিলাম। জেঠিমা সেদিন মন দিয়ে আমার কথাগুলো শুনছিলেন। এমনিতে উনি রিন্টুকে ভালোই স্নেহ করেন। নিজের ছেলে তো কর্মসূত্রে বরাবরই বাইরে থাকেন। বাড়িতে ছেলে বলতে শুধু ছোট জায়ের ছেলে মোহন, অর্থাৎ আমার স্বামীই ছিল। সেও অকালে ফাঁকি দিয়ে চলে গেল। তাই রিন্টু এখন এ বাড়িতে এলে জেঠিমা ভালো মন্দ খাবার, মিষ্টি হাতে করে দেয়, কিন্তু রিন্টু আর আমার দিকে তাকায় না, মাথা নিচু করে থাকে। সদ্য বিধবা মেয়ে তো, লোকে যদি ভুল বুঝে আমার গায়েই কাদা ছেটায়। আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। জেঠিমা মঙ্গলচণ্ডীর পুজো করবে। মা আর ঠাকুর দেবতা বিশ্বাস করেন না, নিজের ঘরেই থাকে। চুল আলুথালু, চোখের নিচে কালি। আমি গেলে সাপ সাপান্ত করে, সে তো করবেই, যতই হোক পুত্র শোক বলে কথা। সারা জীবনেও হয়তো ভুলতে পারবেন না। জেঠিমা আজ শুধু নিজে রান্নাটা করবেন আর আমি করব বাকিদেরটা। কি রান্না করব সেটা জানার জন্য জেঠিমার ঘরের দিকে পা বাড়ালাম। জেঠু জেঠিমা নিজেদের মধ্যে কথা বলছেন। জেঠু বলে উঠল, ধুর, তাই হয় নাকি? তাছাড়া ছেলেটা মোহনের বন্ধু। জেঠিমা তখন বলেছিল, তাতে কি, রিন্টু আর বৌমা আগে থেকে একে অপরকে ভালোবাসত, বাড়ির লোকেও জানত। মোহনের সাথে বিয়ে না হলে এতদিনে হয়তো ওরা সুখে সংসার করত। জেঠু বলল, তা অতই যদি ছিল, বিয়ের সময় মুখ ফুটে বলেনি কেন? কে বলেছিল বিয়েটা করতে? জেঠিমা তখন বলেছিল, কি করে বলবে, একটা মেয়ে হয়ে অমনি গলা ফাটিয়ে সব বলা যায় নাকি? আর রিন্টুও তো বন্ধুকে সবটা বলতে পারত। একা বৌমা বেচারিকে দোষ দিয়ে কি হবে? জেঠু তখন বলেছিল, তখন বলতে পারিনি, আর এখন বন্ধুর বউকে বিয়ে করতে পারবে? অত শত জানি না বাপু, তুমি ঠাকুরপোর সাথে কথা বলো, আর দরকার হলে রিন্টুর সাথেও। ও রাজি থাকলে আমাদের আপত্তি নেই। তাছাড়া বৌমার তো একটা ভবিষ্যৎ আছে। আমরা সবাই বুড়ো মানুষ, কে কোন দিন চলে যাব ঠিক নেই, তখন মেয়েটার কি হবে শুনি? জেঠুর মুখটা গম্ভীর দেখালো। পেপারটার থেকে চোখ না উঠিয়েই বললেন, বেশ, দেখছি। আমি তাড়াতাড়ি রান্নাঘরে ফিরলাম। মনটা ভীষণ অশান্ত হয়ে গেল। এ বাড়ি থেকে আমার জন্য রিন্টুর কাছে বিয়ের প্রস্তাব গেলে ও আবার আমাকে ভুল বুঝতে পারে, ভাবতে পারে লাজ লজ্জার মাথা খেয়ে আমি হয়তো বিয়ের কথা বলতে বলেছি, তার চেয়ে জেঠিমাকে বলি ওর সাথে কথা না বলতে। কিন্তু তাহলে আবার জেঠিমা ভাববে আমি আড়ি পেতে কথা শুনছিলাম। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আপাতত রান্না শুরু করলাম। কয়েকদিন বাদে শ্বশুরমশাইকে সবটা জানিয়ে জেঠু জেঠিমা রিন্টুদের বাড়িতে গেল। কাকু কাকিমা বললেন ছেলে রাজি থাকলে ওনাদের আপত্তি নেই। রিন্টু এবারেও হয়তো না বলতো, কিন্তু জেঠিমা হাত ধরে অনুরোধ করায় আর আপত্তি করতে পারল না। আমার আর রিন্টুর বিয়ের দিন ঠিক হলো, কিন্তু আমার মনটা অস্বস্তিতেই ভরে আছে।
কিছুতে নিজেকে শান্ত রাখতে পারছি না। শুধু মনে হচ্ছে রিন্টু হয়তো বিয়েটা মন থেকে করতে চায় না, সবার কথায় বাধ্য হয়ে করছে। তাই একটা শেষ বোঝাপড়া করার জন্য বিয়ের আগের দিন মাঝরাতে রিন্টুর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লাম। রিন্টুদের বাড়িতে তেমন লোকজন আসেনি। ও উঠোনে চৌকি পেতে শুয়েছিল। হালকা ঠেলা দিতেই ওর ঘুম ভেঙে গেল। বেশ কিছুক্ষণ কথা বলে আমি ফিরে এলাম। আজ আমার গায়ে হলুদ। জনা কয়েক প্রতিবেশী আর আত্মীয় স্বজনকে বলা হয়েছে। সবাইকে না বলার কারণ, বিধবার বিয়েকে এখনো সবাই ভালো চোখে দেখে না। ছেলের বাড়ি থেকে হলুদ এসে গেছে, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় শাশুড়ি মা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে উঠলেন, আমার খোকার চিতার আগুন এখনো নিভল না, আর তোমরা ওই মেয়ের আবার বিয়ে দিচ্ছ? ভালো হবে না, ওর কোনো দিন ভালো হবে না। জেঠিমা আমাদের এক আত্মীয়কে মায়ের কাছে পাঠিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলেন। সন্ধে হয়ে আসছে। কিছুক্ষণ আগে আমাকে পার্লারের লোক এসে সাজিয়ে গেছে। এতদিন বাদে হালকা রঙের শাড়ি ছেড়ে লাল বেনারসি সোনার গয়না পরে বেশ ভালো লাগছে নিজেকে। জেঠিমা নজরের কালো টিকা লাগিয়ে দিয়ে বর বরণের আয়োজন করতে গেছেন। ঘরে আমি একা। আজ আবার একটা গুমোট গরম। আকাশে মেঘ করেছে, ঠিক যেমন মোহন খুন হবার রাতে করেছিল। ওসব কথা মনে পড়তেই গলাটা শুকিয়ে এলো। টেবিলের ওপর থেকে শরবতের গ্লাসটা নিয়ে ঘরের সাথে লাগোয়া বারান্দাটায় এসে দাঁড়ালাম। কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ ঘোর ভাঙল, দরজায় কেউ ডাকছে। দরজা খুলতেই দেখলাম রিন্টুর বোন রূপা দাঁড়িয়ে, তবে মুখটা হাসি খুশি নয়, কেমন যেন থমথমে। একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। বেরিয়ে এলাম হল ঘরে। দেখি পুলিশ এসেছে। একপাশে রিন্টু দাঁড়িয়ে, অন্যদিকে রিন্টুর বাবা মা, আমার শ্বশুর বাড়ির লোকজন। আমি দৌড়ে রিন্টুর সামনে গিয়ে দাঁড়ালাম। রিন্টু বলতে লাগলো, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। গতকাল রাতে তুমি আমাকে যা বলেছ তার সবটাই আমি পুলিশকে জানিয়ে দিয়েছি। মোহনের ফোন আসার পর তোমার ইচ্ছে করে বাপের বাড়ি চলে যাওয়া, তারপর মাঝরাতে সেখান থেকে বেরিয়ে শ্বশুর বাড়িতে এসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে গ্লাভস পরে ঘুমন্ত মদ্যপ স্বামীকে বোতলের ভাঙা কাচ দিয়ে খুন করা, এমনকি ধস্তাধস্তি হয়েছে দেখানোর জন্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা, এবং তারপর পরের দিন সকালে শ্বশুর বাড়িতে ফিরে স্বামীর মৃতদেহ দেখে চিৎকার করে লোকজন ডাকা, সবটা। আর বিনয়ের ফোনটা মোহনের পকেটে পাওয়াটা নেহাতি কাকতালীয় ছিল, যেটা তোমার জন্য সাপে বড় হয়ে গেছিল। এমনকি পুলিশও বিনয়কে দোষী ভেবে জেলে নিয়ে গেল। তুমি আর বাঁচতে পারবে না। পুলিশ তোমার বাপের বাড়ি থেকে চাবি, রাবারের গ্লাভস, রক্তমাখা ভাঙা কাচের টুকরো, শাড়ি উদ্ধার করেছে। এবং কাল রাতে তুমি যখন সব কথা বলছিলে, তখন আমি এক ফাঁকে ফোনে সবটা রেকর্ড করি। সেটাও থানায় জমা করেছি। নিজেকে বাঁচানোর আর মিথ্যে চেষ্টা করো না। রিন্টুর মুখে কথাগুলো শুনতে শুনতে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। যাকে ভালোবেসে আমি এত কিছু করলাম, যাকে কাছে পাওয়ার জন্য আমি এত প্ল্যান করলাম, সে আমার ভালোবাসাটাই বুঝলো না। এত বছরের প্রেমিকার চেয়ে দুদিনের বন্ধু আর তার পরিবার ওর কাছে বড় হয়ে গেল। জেঠিমার হাতে গয়নাগুলো খুলে দিয়ে ক্ষমা চাইতে যাচ্ছিলাম, কিন্তু উনি মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে গেলেন। বড্ড ভালোবেসেছিলেন আমাকে। দুঃস্বপ্নেও হয়তো ভাবেননি আমি ওনাদের বাড়ির ছেলেকে খুন করব। আমার আর কিছু বলার নেই। সব দোষ স্বীকার করে পুলিশের সাথে হাতকড়া পরে বধূ বেশে বেরিয়ে এলাম আমার শ্বশুর বাড়ি থেকে। আজ সকালে মোহনের মায়ের বলা কথাগুলো কানে বাজছে। ওনার খোকার চিতা জ্বলছে এখনো। টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। এবারে মোহনের চিতার আগুন নিভে বোধ হয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।